গ্রামটা এত সুন্দর, ধান চোখা দেওয়া রয়েছে, চারিদিকে শুধু পাখির আওয়াজ। কুয়াহাট গ্রামের প্রথম দিনেই এই প্রাপ্তি। যখন ডাকাত পড়তো, নিজের পরিবারকে নিয়ে সুরক্ষিত জায়গায় যাওয়ার জন্য এই হচ্ছে গুপ্ত রাস্তা। খুব সাবধানে আসতে হয় এই রাস্তা। এই দেখুন দরজাটা বন্ধ হচ্ছে। এখানে তাল গাছগুলো রয়েছে একদম সারিবদ্ধ। একটা পুকুর আছে, এটাতে মাছ ধরা হবে। বিশেষ আয়োজন করেছে দাদা, যার বাড়িতে বেড়াতে এসেছি। আরো অনেক কিছু দেখানোর আছে আপনাদের। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন জীবন সফর ব্লগ। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে যাবো হচ্ছে 9টা 15 হাটে বাজারে ধরে মালদা স্টেশন। গাড়ি দিয়েছে 13 নম্বর প্ল্যাটফর্মে, আর কোচ নাম্বার হচ্ছে S2। চলুন তাহলে জার্নিটা শুরু করা যাক। আজকে যাত্রা করব শিয়ালদহ কাটিহার হাটে বাজারে এক্সপ্রেস। ট্রেন নাম্বার 13163। ট্রেনটি শিয়ালদহ স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি 9টা বেজে 15 মিনিটে ছেড়ে যায়। আমি এই ট্রেনে মালদহ পর্যন্ত যাত্রা করব আজকে। দেখি সিটে যাব। এটা হচ্ছে আমার সিট। আজকে যাত্রা করছি আমি একা নই, সঙ্গে আরও 7 জন আমরা আছি। দাদা, ভাই এবং বন্ধু, এই 7 জনে আমরা আজকের মালদা যাত্রা শুরু করেছি। ট্রেন ঠিক 9টা বেজে 15 মিনিটে শিয়ালদহ স্টেশন ছেড়ে দিয়েছে, আর আমরা গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। শিয়ালদহ কাটিহার হাটে বাজার এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টের সংখ্যা মোট 4টি। স্লিপার ক্লাস রয়েছে 8টি বগি এবং শীততাপ নিয়ন্ত্রিত বগি রয়েছে 4টি। এই ট্রেনের সর্বনিম্ন ভাড়া 120 টাকা জেনারেল বগি। আরও একটু বলে দিই, শিয়ালদহ স্টেশন থেকে এই ট্রেনটি ছেড়ে প্রথম স্টপেজ হচ্ছে নৈহাটি জংশন, তারপরে ট্রেনটি দাঁড়াবে ব্যান্ডেল। এরকম ধীরে ধীরে এগিয়ে চলে যাবে তার নিজের গন্তব্যের দিকে, বিহার। কাটিহারে এই ট্রেনটি গিয়ে লাস্ট স্টপেজ দেবে। চলুন নিচে নামি দেখি কি হলো। 2.5 ঘন্টার বেশি হয়ে গেল ট্রেন দাঁড়িয়ে আছে। অম্বিকা কালনা স্টেশন এটা বর্ধমানের। এখন সময় হয়েছে 1টা 23, মানে 2.5 ঘন্টার উপরে ট্রেন দাঁড়ানো। এখানে টাইম হচ্ছে 11টা 3। ইঞ্জিন খারাপ হয়ে গেছে। কপাল খারাপ থাকলে যা হয়। এমনিতে হাটে বাজার এক্সপ্রেস, তারপরে ইঞ্জিন খারাপ। প্রথম থেকে আমার এই ট্রেনটা নিয়ে একটু সন্দেহ ছিল। যাই হোক, অন্য কোনো ট্রেনে টিকিট না পাওয়ার কারণে এই হাটে বাজার এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম। কিন্তু এরকম হলো আমাদের সঙ্গে, বড্ড বাজে লাগছে। কখন ইঞ্জিন আসবে তাও কিছু বলছে না, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তাও জানি না। একদম বাজে একটা অভিজ্ঞতা। মালদা স্টেশনে গাড়িটির টাইম হচ্ছে 4:35। অলরেডি প্রচুর লেট হয়ে গেল। 2.5 ঘন্টা কি একটা অ্যানাউন্স হচ্ছে। 2.5 ঘন্টা পর অ্যানাউন্স হলো কাটিহার হাটে বাজার এক্সপ্রেস এক্ষুনি ছেড়ে যাবে। ফাইনালি ইঞ্জিন ঠিক হয়ে গেছে, যেটা শুনলাম 1:25 ফাইনালি ইঞ্জিন মনে হয় ঠিক হয়ে গেছে। সিগন্যালও দিয়ে দিয়েছে। দারুণ হলো, সিগন্যাল দিয়েছে। এখনই ছাড়লো, উঠে পড়ি আমার ট্রেনে। ট্রেন ছাড়লো, এখন সময় হচ্ছে 1:29। নির্বিঘ্নে যাত্রাটা হয়ে যাক, এটাই আশা রাখবো। যাত্রাপথে দেখলাম ফারাক্কা ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে এবং গাড়িও সঙ্গে সঙ্গে যাচ্ছে। দেখুন কি সুন্দর। এই দেখতে দেখতে চলে এলো মালদহ স্টেশন। আমাদের গন্তব্য, ট্রেন ঢুকে গেছে স্টেশনে। ফাইনালি মালদা টাউন। সময় 5:59। আমাদের ট্রেন অলরেডি কিন্তু 1 ঘন্টা লেট। অনেকটা কিন্তু ট্রেন মেক আপ করেছে, প্রায় 2.5 ঘন্টা লেট ছিল ট্রেন। সবশেষে দেখলাম 1 ঘন্টা লেট। ভালো চালিয়েছে ড্রাইভার সাহেব। হয়তো স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাবো। এখানে এসকেলেটর আছে, ভালো সিস্টেম বেশ মালদা টাউন স্টেশনকে। টিকিট কাউন্টারের ওখানে আমাদের একটি গাড়ি বলা আছে, গাড়িটা হয়তো এসেও গেছে।
আমরা জাস্ট বেরিয়ে গাড়িতে উঠবো। কলকাতার থেকেও ডবল ঠান্ডা। কলকাতায় যখন আমাদের এখন কলকাতাতে সেরকম ঠান্ডা নেই, কিন্তু প্রচুর ঠান্ডা রয়েছে মালদাতে। এই হচ্ছে স্টেশন চত্বরটা, ঠিক এরকম। এটা মালদা টাউন স্টেশন টিকিট কাউন্টার, আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এখান থেকে ঢুকতে হয়। গাড়ি বলা ছিল আমাদের, এই গাড়ি দাঁড়িয়ে আছে একদম সামনে, এই গাড়িটাই আছে আমাদের। মালদা টাউন স্টেশন থেকে আমরা গাড়িতে উঠে পড়েছি আর যাচ্ছি হচ্ছে পাকুয়াহাট জামতলা। এখান থেকে ডিস্টেন্স প্রায় 40 কিলোমিটার। আর সঙ্গে সবাই রয়েছে, এই সবাই এখন হাই করে দাও। আর সঙ্গে আছে আমাদের দাদা রকি ভাই। চলুন তাহলে, জার্নিটা কিন্তু দারুণ হতে চলেছে। ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ না করে। আমরা অর্ধেক পথ প্রায় যাত্রা করে ফেলেছি। দাঁড়িয়েছি একটি ছোট গ্রামের চায়ের দোকানে। সকালের ব্রেকফাস্টের সঙ্গে সঙ্গে এখানে দেখে নিলাম সানরাইজটাও। আর দৈনন্দিন জীবনের মানুষ দেখুন বেরিয়ে পড়েছে তাদের গন্তব্যে নিজেদের। আসলে প্রত্যেকেই কিন্তু আমরা একটি জায়গা পর্যন্ত সীমাবদ্ধ। তাদের নিজস্ব দায় দায়িত্ব থেকে কখনোই আমরা পিছু হটতে পারি না। টি ব্রেক শেষ করে আমাদের গন্তব্যের যাত্রা আবার শুরু করলাম। এই রাস্তাটি নালাগোলা রোড নামেই পরিচিত। কিছুটা যাওয়ার পরই আমাদের গাড়ির মোড় ঘুরে গেল দুর্গাপুর গ্রামের দিকে। গ্রাম্য পরিবেশ কিন্তু শুরু হয়ে গেছে। সুদূর 600 কিলোমিটার দূর থেকে এক রাত্রি ট্রেনে যাত্রা করে পৌঁছেছি এই দুর্গাপুর গ্রামে, যেটা মালদার মধ্যেই অবস্থিত। এই গ্রামের দৃশ্য শুনেছি অপরূপ। আর এই সমস্ত গ্রাম কিন্তু ঘুরবো, সমস্ত দৃশ্য আপনাদের দেখাবো, আর সাক্ষী থাকবো আমরা সবাই। চলুন একে একে আমরা ভেতরে প্রবেশ করি আর পুরো দৃশ্য আপনাদের সঙ্গে তুলে ধরি। সামনে দেখুন মাটির বাড়ি, একটা মাটির বাড়ি, একটা মাটির বাড়ি দেখুন কি সুন্দর, ধান চোখা দেওয়া রয়েছে। এই বাড়িটা দেখুন, দারুণ পরিবেশটা দেখুন, অসাধারণ। এই জায়গাটা দেখুন জাস্ট, এই কি সুন্দর দেখুন, সব মাটির বাড়ি ভর্তি। একটা দোতলা মাটির বাড়ি, মানে প্রথম যখন এই একটা দোতলা মাটির বাড়ি। এরকম ভাবে যেতে হবে। এই রাস্তা দিয়ে গাড়ি ঢুকছে খুব আস্তে আস্তে। আর চলে এসেছি আমাদের গন্তব্যে প্রায়। সবাই এক্সাইটেড। আমরা চলে এসেছি দুর্গাপুরে, মানে মালদার যে দুর্গাপুর আছে সেখানে। এই গ্রামটার নাম দুর্গাপুর। আর আমাদের এখানেই লাস্ট স্টপেজ। নেমেছি ঠিক এই জায়গাটা, দেখুন কি সুন্দর, চারিদিকে বাড়িগুলো বেশ সুন্দর। ঠিক এই রাস্তাতে এসেছি আমরা। আর এখানে এসে রাস্তা শেষ, এই দেখুন এদিকে আর রাস্তা নেই। আর আমাদের মানে যেখানে আমরা উঠবো কোনো হাইফাই কটেজ নয়, কিছু নয়, বেশ একদম বাংলার মাটির বাড়ি। এই যে এর মধ্যে যে কোনো দুটো ঘরে আমরা থাকবো। সবাই এসছে, দাঁড়িয়ে আছে। মাটির বাড়ি করতে যা খরচ দেখুন। এই সিঁড়ি দিয়ে মাথা নিচু করে ঠিক এইভাবে উঠতে হয় ওপরে। অসাধারণ লাগছে, অসাধারণ। এই উপরটা জাস্ট দেখুন। এই হচ্ছে দোতলা মাটির ঘর। সকাল 9:15, আর দেরি করলাম না। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বর্মনবাবুর সঙ্গে ওনার দোতলা মাটির বাড়িগুলি দেখতে। বর্মনবাবুকেও পেয়েছি, আজকে একটু ওনার কাছে জেনে নেবো আর একটু দেখাবেন উনি ঘুরে মাটির বাড়িটা আমাদের। চলুন দাদা তাহলে। সনাতন ধর্মের সবার বাড়িতেই কিন্তু আমরা এরকম তুলসী মঞ্চ দেখতে পাই, আর সেগুলো এখন এই বাড়ির পরিত্যক্ত অবস্থা। আর এই বাড়িটা হচ্ছে মেন মানে আকর্ষণ, যেটা আপনাদের আমি দেখাবো। দেখুন জানলাটা কতটা ভেতরে, আর এটার ডেপথটা দেখুন, মানে কতটা চওড়া।
এবার আস্তে আস্তে ভেতর দিকে যাবো। দরজার হাইট এই 5 ফুট থেকেও কম। এই দেখুন মাটির সমস্তটাই। এবার ঢুকছি ঘরের ভেতরে। এখানে অন্ধকার প্রচণ্ড, লাইটের আপাতত কিছু ব্যবস্থা নেই, ছিল এক সময়। এখানে একটা সিঁড়ি আছে, পরে যাচ্ছি। এই যে সিঁড়ি আছে এদিকে, পরে যাচ্ছি। এই দিকটা দেখাই আপনাদের। এটা হচ্ছে ঘর, একটা বেডরুম, দোতলা বাড়ির। এটা একটা মাস্টার বেডরুম, যেটি আজকে মানে মানুষজন থাকে না বলে বন্ধ প্রায়। এই সিলিংটা হচ্ছে দেখার বিষয়। এগুলো কিন্তু সব বাঁশ, পরপর দেখুন বাঁশ দিয়েছে, বাঁশ রাখা আছে। আর এই মাঝে মধ্যে গজাল দেওয়া আছে। বাঁশের ওপরে হচ্ছে বিচলি দেওয়া আছে, তার ওপরে সম্ভবত ঢালাই দেওয়া। আর এই যে বাটামগুলো দেখুন কত চওড়া, সব শাল কাঠের এগুলো, পরপর সব দেওয়া রয়েছে। পুরো সিলিং জুড়েই কিন্তু এরকম 8টা-10টা করে প্রত্যেকটা ঘরে। আমি দাঁড়িয়ে আছি পাকুয়াহাট জামতলা, মালদার একটি ছোট্ট গ্রাম। আর এই গ্রামেই রয়েছে দোতলা মাটির বাড়ি, প্রচুর আছে। কিন্তু এই বাড়িগুলো পুরোটাই পরিত্যক্ত। প্রায় 200-300 বছর মানে জেনারেশন এখানে কিন্তু বাস করেছে। এটা সিঁড়ি, অবস্থা দেখুন। এই হচ্ছে ব্যাপার। এইখানে একটা জিনিস রয়েছে দেখুন, এটাকে বন্ধ করা যাবে? দেখি, দেখান তো। এই দেখুন দরজাটা বন্ধ হচ্ছে। ঠিক আছে, এই বন্ধ হয়ে গেল। টোটাল নিচের দিকটা পুরো সিল্ড। মানে নিচের দিকটায় যদি কোনো চোর ডাকাত, তখনকার সময় তো চোর ডাকাতের উৎপাত বেশি ছিল, দেখুন পুরো সিল্ড হয়ে গেল। দেখি তুলুন। এইবার নিচ থেকে যদি কেউ এখানে আসে, খোলার কোনো উপায় নেই, ঠেলে উপর দিকে। এই মানে পুরো সেফ কতটা, এখন মনে হয় এত সেফ নেই। আর এই হচ্ছে লক, এই দরজাটা এই লক হয়ে গেল, চলে এলো। আর নিচ থেকে কোনো উপায় নেই খোলার। এটা এগুলো সব লোহার ক্লাম্পিং করা রয়েছে, শাল কাঠের টেক্সচার। এটা আবার তুলে দেওয়া হলো। এগুলো এখনকার দিনে দেখা তো যাবেই না অবশ্য। এই হচ্ছে বেডরুম, মানে এটা আপনি এটা ডাইনিং হিসেবে বলতে পারেন, এটা ডাইনিং। সমস্ত ঘরের দরজাগুলি দেখুন একদম ছোট আকার, কিন্তু দেখাচ্ছি আপনার ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন জানি না। আর এরকম জানালা, প্রত্যেক ঘরে কিন্তু 2টি করে জানালা। দেখুন এখান থেকে অনেকগুলো বাড়ি দেখা যায়। এই দেখুন দোতলা বাড়ি, ঘরটা এরকম। এদিকেও একটা জানালা রয়েছে, এখানে একটা বাক্সও দেখতে পাচ্ছি। কত সিস্টেম দেখুন এখানে, এখানে এখানে ট্রিপল সিস্টেম। যদিও এখন কিছু নেই, একটা ফটো দেখতে পাচ্ছি। ফটো আছে কিন্তু এই ফ্রেম আছে, বাট ফটো নেই। বিয়ের কার্ড এগুলো হয়তো প্রয়োজন নেই, তাই একটা জিনিস দেখাই আপনাদের। এই যে জায়গাগুলো, এখানে কিন্তু মানে তখন তো কারেন্টের ব্যবস্থা না থাকায় এখানে প্রদীপ রাখতো ঘরে মা বোনেরা সন্ধ্যাবেলাতে, ঘরে আলো করার জন্য এই জায়গাগুলোতে প্রদীপ রাখতো। আর সমস্ত ঘর কিন্তু আলো হয়ে যেত। এইগুলো ব্যবহার করা হতো সমস্ত এই কাজের জন্য, সিলিংয়ের টেক্সচারের জন্য। এগুলো হচ্ছে গজাল পেরেক বলে। এরকম সব জিনিসপত্র, পুরনো জিনিস এই বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেখানে সেখানে। প্রত্যেক জানালা দিয়ে উকি দিলেই একটা মনোরম পরিবেশ দেখা যায় এখনও। সাইডে পুকুর রয়েছে, গাছপালা ভর্তি, মনোরম পরিবেশ। রাস্তা, মানে আরেকটা দোতলা, এখানে 2-3টে বাড়ি আছে। পড়ে যাচ্ছিলাম, এই দেখুন এই হচ্ছে সিঁড়ি। এরকম সিঁড়ি দিয়ে এই উপরে উঠতে হয়। সিঁড়িটায় পা দিয়েছি, উঠবো। চলো, জয় শ্রীরাম। 200 বছরের পুরনো বাড়ির, মাটির বাড়ির দোতলা দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে গুপ্ত চিলেকোঠা। গুপ্ত চিলেকোঠা দেখছেন আপনারা, বেশি কিছু নেই এখানে দেখার। এটা হচ্ছে সেফটি জায়গা, বাড়ির পরিবারকে নিয়ে কোনো বিপদ আপদ এলে সবাই এখানে উঠে যেতেন।
এই হচ্ছে সেফটি জায়গা। জানলা রয়েছে, দুটো জানলা, একটা নিচে একটা উপরে। যে জানালার ব্যাপারটা, এটা হচ্ছে ঘরের এয়ার সার্কুলেশন ঠিক রাখার জন্য এটা করা হয়। এই হচ্ছে পুরো বাড়ির ব্যাপারটা, আপনাদের ঘুরিয়ে দেখালাম। গ্রাম দেখবো এরপর, যে গ্রামে এসছি। বর্মন পরিবারের যে 200 বছরের যে মাটির বাড়ি আপনাদের দেখাচ্ছি, তার মধ্যে কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। এই যে দরজাটা মাটি থেকে জাস্ট 1 ফুট হাইট হবে, এটা গুপ্ত দরজা এই বাড়ির। শুধু এই বাড়ির নয়, এরকম যত সমস্ত মাটির বাড়ি তখনকার সময় এরকম কিন্তু একটা দরজা থাকতো। কারণ বাড়িতে যদি কোনো বিপদ হতো, কোনো অচেনা মানুষ বাড়িতে ঢুকে উপদ্রব চালাচ্ছে, ডাকাত পড়েছে, তখন এটা হচ্ছে এসকেপ পথ। আর সবাই একসঙ্গে কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে পারতো তাদের নিরাপদ স্থানে। এখান থেকে আমরা যাব, আপনাদের একটু দেখাই। খুব ছোট্ট, খুব সাবধানে আসতে হয় এই রাস্তা। এই রাস্তা আমরা থাকে এগুলো অনেকটা ডাউন, যে সব সব এক জায়গায় জড়ো হয়। খুব কষ্ট করে এখান থেকে যেতে হবে আপনাদের। চলে এলাম আর একটা ঘরে, দেখুন এখানে একটা দোতলা সিঁড়ি। বর্মনবাবুর সঙ্গে কথা বলবো, এই বাড়ি সম্বন্ধে অল্প কিছু জানবো। আচ্ছা দাদা, আপনারা কতদিন এখানে বাস করছেন? এটা আমার বাবার আমল থেকে বাস করছে। মানে আপনার বাবা তার বাবা, মানে প্রায় 200 বছর তো হবেই। হ্যাঁ। আচ্ছা, এখনো কর্মসূত্রে আপনি এখানে থাকেন? না, কর্মসূত্রে আমি এখানে থাকি না, কর্মসূত্রে আমি কলকাতায় থাকি। আচ্ছা আচ্ছা। আর আমার আরো ভাই আছে, তারা সব ওই ব্যবসা করে। এখান থেকে একটু রোড সাইডে ওই জায়গাটা জামতলা, এটা দুর্গাপুর বলে, সেখানে সব চলে গেছে। এই জন্য জায়গাটা এইভাবেই পড়ে আছে, আর এখানে কেউ থাকে না। আচ্ছা। আর যেগুলো ভাইপো আছে, ভাইপোর চাকরি ক্ষেত্রে হয়তো এই দিক থেকে চলে গেছে, বাড়ি এইভাবেই পড়ে আছে। বাড়িতে আসলে মানে আপনার ছোটবেলাটা তো এখানেই কেটেছে? ছোটবেলা আমার এখানেই কেটেছে। গ্রামের মানুষজনের সঙ্গে দেখলাম বেশ সম্পর্ক ভালো। আমার বাবা, তার বাবা এই আগে গ্রামের দিকে মরল বলতো। আচ্ছা। সেটা 5টা-6টা গ্রামের মরল ছিল। তারপরে বাবা আমার এই গ্রামের মরল ছিল। আমাদের বন্ধুও আছে, এই পাড়াতে আমাদের মরলের ছেলে বলে ডাকে, জানে আমাদের সবাই। আচ্ছা, হ্যাঁ, বরণবাবুর সঙ্গে কথা বললাম। কথা বললে হয়তো শেষ হবে না, কারণ অনেক বড় ইতিহাস, 200-300 বছর তো কম নয়। আমরা এসেছি ওনার বাড়িতেই, ওনার নিমন্ত্রণে। ওনার সঙ্গে কথা বললাম, একটু ঘুরেও দেখলাম চারিদিকটা, যতটা সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানালা দিয়ে এখনও বাইরের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন মাটির কিন্তু দোতলা বাড়ি চারিদিকে রয়েছে। এদিকটায় ছোট বাগান আছে, বাগান ক্রস করলে ওদিকেও একটা দোতলা বাড়ি মাটির, ওই যে ওখানে দেখা যাচ্ছে। এরকমই এখানকার পরিবেশ, অত্যন্ত সুসজ্জিত। এখনও পর্যন্ত কোনো কংক্রিটের বাসা এখানে বাঁধতে পারেনি। মাটির বাড়িগুলি ঘুরে চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চটা একটু তাড়াতাড়ি সেরে নিলাম, খুব খিদে পেয়েছিল। আর সবাই এক্সাইটেড ছিল গ্রামও ঘুরতে যেতে হবে। বেশ নিজেরাই রান্না করলাম, আর দুপুরের খাওয়াটা পেট পুরে সেরে নিলাম মাটিতে বসেই। বেশ একটা ভালো অভিজ্ঞতা হলো এই মালদা ভ্রমণের বর্মনবাবুর বাড়িতে এসে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মাঠে এসেছি। আমার একজন দাদা একটা সুন্দর গান চালিয়েছে, বেশ দারুণ একটা অনুভূতি। আর আপনারা সময় সুযোগ পেলেই ঠিক এরকমভাবে বেরিয়ে পড়বেন একটা ছোট্ট উইকেন্ডে। 2 দিন ভরপুর অক্সিজেন নিয়ে মাঠে ঘুরলাম, এখন গ্রামে ঘুরতে বেরিয়েছি। এখানে সব থেকে একটা ভালো জিনিস, এই দেখুন ঠিক পেছনে এখানেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। মন্দির, আর এই মন্দির থেকে বাইরের ভিউটা দেখুন, মন্দির চত্বরটা ঠিক এরকম শান্ত নিরিবিলি পরিবেশে। সামনে এখানে একটা শিবলিঙ্গ রয়েছে, অশ্বত্থ গাছ, এটা বট গাছ, অশ্বত্থ গাছ নয়। এখানে রয়েছে মসজিদ, এটা একটা ভালো দিক এই গ্রামের। আরও অনেক কিছু দেখানোর আছে, আপনাদের দেখাচ্ছি। হাঁস রয়েছে দেখুন, কি সুন্দর। দলবদ্ধভাবে এরা চলতে সবসময় ভালোবাসে। গ্রামের রাস্তা শুরু যেখান থেকে, মানে মন্দিরের ঠিক এই পাশ দিয়ে এরকম সব বাড়িগুলি রয়েছে। দেখুন সব প্রত্যেকটা মাটির বাড়ি, আর পরপর মাটির বাড়ি ভর্তি। এই একটি বাড়ি দেখলাম, এত সুন্দর রং করে করা, কি সুন্দর দেখুন। এটা মাটি, পুরো মাটি,
হলে মাথা খুঁড়তে হবে। আর এইদিকে কেন হলো? এই একটা মাটি দোতলা। সত্যি এই পাকুয়াহাট দুর্গাপুর গ্রামের সৌন্দর্য কিন্তু অসাধারণ। চোখ ধাঁধানো এই দৃশ্য কেমন যেন মনে হয় ছবির মতন। এই গ্রামের প্রত্যেকটি বাড়িতে এরকম একটি করে কুয়া আছে, আর সেই কুয়োতে কিন্তু এনাদের দৈনন্দিন জীবনের জলের অভাব পূরণ করে। আর কুয়োটা ঠিক এরকম সুন্দর করে বাঁধানো দেখুন। আর আমাদের এক পার্টনার জল তুলছে, দেখাই আপনাদের। দেখুন কীভাবে জল তুলতে হয়, কতটা ডিপ, একদম ফ্রেশ জলটা। দেখা পুরো জলটা ক্লিন একদম, দারুণ। ও সদ্যজাত, যদিও ও নতুন সদস্য এই গ্রামের এই বাড়ির পরিবারের। এই কাকিমাদের বাড়ি হচ্ছে, বাড়িতে ভেতরে আমাদেরকে যেতে বললো। আর এখানে একটা গাছ আছে, কামরাঙা বললো। এই বাড়ির ভেতরটা দেখুন, দেখুন বাড়ির ভেতরটা। এনারা পায়রা বলে, এখানেই থাকে পায়রাগুলো। একটা জিনিস, কত খুশি হয় এখানকার মানুষ দেখুন, কেউ বাড়িতে এলে। উনুন আছে এখানে, হ্যাঁ, কামরাঙা খোঁচা দেওয়া হচ্ছে। দাদা উঠছে, গাছে উঠছে দাদা, দেখুন চাটার চাট উঠে যাচ্ছে, কি সুন্দর গাছে উঠছে দেখুন। এই যে পাড়া হলো গাছ পাকা কামরাঙা, কামরাঙা পাড়া হচ্ছে। যে দাদার বাড়িতে এসছি ওনার বোন হন সম্পর্কে। এটা ওনাদের মূল উঠোন। দেখুন চারিদিকে বাড়ি, একটা এদিকে, এদিকে, ওদিকে, সমস্তটা এরকম। এই গ্রামের প্রত্যেকটি বাড়ি কিন্তু এরকমভাবে সাজানো সুন্দর করে। আর প্রত্যেকটা বাড়িতে আপনি তুলসী মঞ্চ পাবেন, একটা সুন্দর পরিবেশ পাবেন। আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া এই কিছু মুহূর্ত এখানে দেখতে পেলাম। মাঠও আছে আর খেলার মানুষগুলোও আছে। এখানে কিন্তু প্রত্যেকদিন বিকেলে নিয়ম করে এই খেলাটা হয়, যেটা আমরা মিস করি এখন প্রচণ্ড পরিমাণে। গ্রামে ঘুরতে ঘুরতে এই দৃশ্য আমাদের চোখে পড়লো। গ্রামময় রয়েছে এরকম বিভিন্ন জলাশয়, আর তার পারে প্রত্যেকটি এরকম দেখুন মাটির বাড়ি, দোতলা। একটা অপরূপ দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। সূর্যাস্তের সময় হয়ে গেল, আর এখন সব বাড়ি ফেরার পালা। বর্মনবাবু তার বাড়িটাকে এরকম সুন্দর করে সাজিয়েছিল আমাদের জন্যই। আর ওনার উঠোনেই হয়েছিল সমস্ত রান্নাবান্না। রাত গড়াতে থাকলো, আর আমাদের আনন্দ যেন বাড়তে থাকলো। এই ঘরেই আমরা রাতে শুতে যাব। তার আগে আপনাদের একটু খাওয়া দাওয়ার বিষয়টা দেখে দিই। এখানে দেখুন এখন চা হচ্ছে, আর এরপরেই শুরু হবে আমাদের রাতের রান্না। বর্মনবাবু কিন্তু তার নিজের সামর্থ্য অনুযায়ী যথেষ্ট করেছেন আমাদের জন্যে। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে হবে, আর ওনার পরিবারকেও অনেক অনেক ধন্যবাদ জানাতে হবে এই উপহার দেওয়ার জন্য। আমাদের রাতের বেডরুম হচ্ছে এটা। এই খাটেই আমাদের রাতে শুতে হবে। দারুণ একটা এক্সাইটমেন্ট, মাটির বাড়িতে রাতে কখনো থাকা হয়নি এর আগে। তাহলে বন্ধুরা চলুন একটা আজব ঘটনা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এখন বাজে রাত্রি 11:30 মতো। আমাদের যে ঘরটাতে শুতে দিয়েছে, মানে আপনাদের দেখিয়েছিলাম, সেই ঘরের লাইটটা হঠাৎই খারাপ হয়ে যায়। যেহেতু আমরা এরকম একটা জায়গায় থাকতে এসেছি, সঙ্গে আমার টেস্টার প্লাস ইলেকট্রনিক্স কিছু জিনিসপত্র আছে, চেক করে দেখলাম দুটো সকেটেই লাইন আসছে। হঠাৎ করে এই জিনিসটা ঘটল। যাই হোক, আমি কোনো ব্যক্তিগত কাউকে কোনো কথা বলতে চাই না কিছু, কিন্তু জিনিসটা একটু অন্যরকম লাগলো।
আমরা এখানে এই ঘরে 4 জন আছি, এদিকেও আছে, আমার পাশে একজন আছে, আর লাইট পুরো ঘর পুরো অন্ধকার। একজন আবার হনুমান চালিসা চালিয়েছে, জানি না কেন হয়েছে, হয়তো ইলেকট্রিক্যাল কোনো ফল্ট হবে, কিন্তু বাড়ির অন্যান্য লাইট জ্বলছে, শুধু আমাদের এই নিচের ঘরটা আর উপরের ঘরটা এই জিনিসটা হয়েছে, মানে লাইট জ্বলবে না কোনো। উপরের বারান্দায় যে লাইটটা আছে সেটা জ্বলছে, কিন্তু ঘরের ভেতরে লাইটটা জ্বলছে না, আর গ্রাউন্ডে মানে নিচের ঘরে যে লাইটটা সেটাও জ্বলছে না, কিন্তু বাইরে টুনি লাইট জ্বলছে, মেন বড় যে লাইটটা লাগিয়েছিল সেটা জ্বলছে, মানে আজব ব্যাপার একটা। এখন পর্যন্ত এই পরিস্থিতি। চলুন, গুড নাইট, সঙ্গে থাকবেন, সকালে আবার দেখা হচ্ছে। এই বর্মন পরিবারের এই মাটির বাড়িতেই একটা রাত কাটানো হলো, বেশ দারুণ এক্সপিরিয়েন্স। রাতে একটি ঘটনা ছোট্ট ঘটলো, সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। আর এখন একদম সকালবেলায় এখন যাচ্ছি হচ্ছে খেজুরের রস খেতে। একদম ফেব্রুয়ারি মাসের শেষের দিকেও এখানে এমন ঠান্ডা, খেজুরের রস কিন্তু অ্যাভেলেবেল। চলুন তাহলে যাওয়া যাক। মর্নিং বন্ধুরা, পাকুয়াহাট গ্রামের প্রথম সকাল আজকে, মানে গতকালকে তো সারাদিন ঘুরেছি, কিন্তু আজকে যে সকালটা, সে সকালটা আপনাদের একটু ঘুরে দেখাবো। একটা অসাধারণ পরিবেশ থাকে এই গ্রামে, চারিদিকে শুধু পাখির আওয়াজ, মানে বিভিন্ন ধরনের পাখিরা ডাকাডাকি করছে, আর গ্রামের যেসব দৈনন্দিন জীবনের যেসব কাজকর্ম ওনারা কিন্তু শুরু করে দিয়েছে। একদম সবাই যাচ্ছি এখন খেজুরের রস খেতে। গতকালকে বলা ছিল রস করা হচ্ছে, এই যে করা হচ্ছে, খাওয়া হবে, একটু কাছে থেকে দেখা যাবে। এই সিস্টেমটা বেশ ভালো, দেখুন একদম সেফলি ওখানে নেট লাগানো আছে। খেজুরের রস নেমে গেছে, এই যে জার। বরুণ বাবু, আপনার জারটা একটু দেখান। জার দেখুন, আর সবার মুখের হাসিটা দেখুন, মানে এখন বাজে সকাল 6:30, পেছনের বাড়িটা দেখুন, আর মানে পরিবেশটা একবার দেখুন। এই যে পুরো মাটির বাড়ি, রঙিন মাটির বাড়ি। গতকাল বিকেল এসেছিলাম এখানে, আপনাদের দেখিয়েছি। পাকুয়াহাট গ্রামের প্রথম দিনেই এই প্রাপ্তি। একটা খাওয়া হবে, চেষ্টা করবো দুপুরে মাছ ধরার একটা প্রোগ্রাম রাখার। হ্যাঁ, ভালো আছি। মধু আয়ু বেড়ে গেল। এখানে মালদাতে কালকে রাতে 11 ডিগ্রি মতো ছিল, সকালবেলা এরকমই, মানে চিল ঠান্ডা একদম। না, আজকে তো আমি আছি, কালকে বাড়িতে এসেছি, আজকে চলে যাবো। দেখা হচ্ছে খেজুরের রস খেয়ে, সঙ্গে থাকুন। গ্রাম্য পরিবেশে সকালবেলায় ঘুরে বেড়ানোটা একটা স্বর্গীয় অনুভূতির মতন, আর সঙ্গে যদি থাকে এরকম সুন্দর শোভা, চারিদিকে পাখির ডাক আপনারা হয়তো শুনতেই পাচ্ছেন। যাচ্ছি মাঠের ভেতরের দিকে, আর ভরসা কিন্তু এই আলপথ। আমাদের এই শুরু হলো জমি শস্যা, ধান উঠেছে, ধান হওয়ার পরে শস্যা ফেলেছে। শস্যা এখান থেকে পুরো 12 বিঘা জমি, একদম সেই গাছ দেখা যাচ্ছে লাস্ট এই অবধি, এটা আমাদের পুরোটাই জমি আমাদের। আচ্ছা, এই জমিগুলো আপনাদের যা আছে সামনে সব সব একদম এখান থেকে পুরো গাছ লাস্ট অবধি, পুরো এখানে আমাদের 12 বিঘার প্লট আছে। আচ্ছা, 12 বিঘার একটা প্লট আছে আপনাদের। আচ্ছা আচ্ছা, ধান হয়েছে, ধানের পরে শস্যা হচ্ছে। আচ্ছা, এখন কি কাজ হচ্ছে বর্তমান জমিতে? এখানে শস্যগুলো কাটা হয়েছে, কাটা হওয়ার পর এখন শস্যগুলো ঝাড়া হবে। এই যে মেশিন যাচ্ছে দেখুন, ওই যে বাস ঝাড়ে পাশ দিয়ে সর্ষে ঝাড়া দেখা যাবে। হ্যাঁ, শস্য ঝাড়া যা জ্বলুন, এখন একটু 5 মিনিট সময় দিলেই শস্য ঝাড়া দেখতে পাবেন। চলুন দর্শকবৃন্দ, চলুন দেখি সর্ষে ঝাড়া দেখি। ধান ঝাড়া তো দেখেছি অনেকবারই, কিন্তু সর্ষে ঝাড়াটা দেখা হয়নি। কীভাবে সর্ষেটা, আসলে সর্ষে এরকম ছোটো ছোটো কভার করা থাকে, ওটা দেখা হয়নি। চলুন দেখি। আমরা সেই ওখান থেকে ওদিকটা দিয়ে এসেছি, হাঁটতে হাঁটতে এই আল ধরে এদিকে এসেছি, আর এসে এই সামনে এখানে দেখুন কত সর্ষে রাখা। এগুলো সব তেল করা হয়, মানে এখন এটা ভাঙানো হবে। সকাল সকাল এনাদের যা কাজ হবে সব সকাল সকাল। এই যে এসে গেছে সর্ষে ভাঙানোর মেশিন, ওই যে দাঁড়িয়ে আছে। এই আল দিয়ে ফাঁকা দিয়ে চলে আসবে গাছটায়। সর্ষে ঝাড়ানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে। দেখুন এদিক থেকে গোটা গোটা গাছগুলো দিয়ে দিচ্ছে, আর এই যে নিচে থেকে সর্ষে পড়ছে, আর যে ওয়েস্টেজ যে শুকনো গাছগুলো সেগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে একদম ওপর দিয়ে সামনের দিকে। দেখুন কি স্পিডে বেরিয়ে আর জড়ো হচ্ছে সেই সামনে এসে। আর এই ওয়েস্টেজ সর্ষের গাছগুলি কিন্তু চলে যাবে গবাদি পশুর পেটে।
সর্ষেটা ট্রেতে জড়ো হয়ে নির্দিষ্ট এই জায়গা থেকে বেরিয়ে এসে গামলায় করে চলে আসছে এই বস্তার ভেতর। আর আমার এক ভাই সাহায্য করছে এই কৃষক পরিবারকে তার বস্তাতে সর্ষে ঢেলে। দেখুন একদম ফ্রেশ সর্ষে, এগুলোই ভাঙানি হবে আবার। আপনাদেরকে সর্ষে ঝাড়ানো দেখালাম, আমিও দেখলাম প্রথমবারই, বেশ ভালো লাগলো। কত কষ্ট করে এনারা এই ধরনের কাজগুলো, যেগুলো করে গ্রামের মানুষেরা, অনেকটা কষ্টসাধ্য কিন্তু এই কাজগুলো। এই প্রসেসিং হওয়ার পর এনারা এগুলো হয়তো লোকাল হাটে সেল করবে, তারপর ডিস্ট্রিবিউটার বাই ছড়িয়ে যাবে সমস্ত রাজ্যে। আলপথ ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়লো এই দৃশ্য। এটা এখন তুলে শুকোতে দেওয়া হবে, তারপর শুকিয়ে গেলে ভাঙানো হবে। আচ্ছা আচ্ছা, তুমি কখন এসছো? সকালে? এখন এলাম। আচ্ছা, এখনই এলে। কতক্ষণ কাজ করবে? এখন একটু কাজ করে চলে যাব। আচ্ছা, একটু কাজ করে চলে যাবে। মানে তুমি কি বাবা মার একটু হেল্প করছো, তাই তো? বাহ, গুড গার্ল। কোন ক্লাসে পড়ো? 3-তে? ওরে বাবা, খুব ভালো লাগলো। তোমার নামটা বলো? মাম্পি খাতুন। মাম্পি খাতুন। ও ক্লাস 3-তে পড়ে। দেখুন, ও বাবা মাকে সাহায্য করার জন্য ও সকালবেলা এসছে, এসে এই সর্ষে তুলছে, এরপরে আবার স্কুলে চলে যাবে কাজ করে। খুব ভালো লাগলো ওদের সঙ্গে কথা বলে। দেখেছেন, মানে গ্রামে কিন্তু কেউ বসে থাকে না, ছোট থেকে বড়। এই যে সাইডে, এগুলো আপনারা হয়তো চেনেন, এটা পানের বরজ। বরজ থেকে পান তুলে রেডি করা হচ্ছে লোকাল হাটে বিক্রি করার জন্য। ভালোই। এই সাইডে সব বেগুন গাছ লাগিয়েছে, এগুলো এখনো হয়নি, ওই ভেতর দিকে হয়ে আছে। বরণবাবুর জমি আছে ওইদিকে আরো। জায়গাটা হয়ে গেলে ওটা হলে পুরো কমপ্লিট। ওটা আর একটা জিনিস আপনাদের দেখাবো। এই মানে আজকের আমাদের স্বাধীন অনুষ্ঠানের মধ্যে রয়েছে একটা পুকুর আছে, এটাতে মাছ ধরা হবে। তো সেই প্রস্তুতি হবে, তার আগে কিছু খাওয়া দাওয়া করে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সঙ্গে কিন্তু থাকবেন। এবারই ডেলে প্রেসারটা বুঝতে পারবে, ডেলে কতটা প্রেসার লাগে। এটা সিলভার কাপ। আসলে মাছ ধরতে যেটুকু সময়, গৌরব ভাই বসে গেছে মাছ কাটতে। আর তারপরে হান্ডি চিকেনের প্রস্তুতি। বেগুন পোড়া করা হবে দুপুরে, সেই গাছের বড় বড় বেগুন। আর তারপরেই রয়েছে হান্ডি চিকেন রেডি করা। সমস্ত কিছু রেডি করে দুপুরের খাওয়াটা আমরা সারলাম বেশ জমজমাট করে। কাঠের জালের রান্না আর এই মাটির বাড়িতে নিচে বসে খাওয়া দাওয়া বেশ জমজমাট হলো। দুপুরের লাঞ্চ হয়ে গেছে, আর আজকে হচ্ছে ফিরে যাওয়ার দিন। বিকেলে বেরিয়ে যাব। মনটা খারাপ লাগছে, দারুণ জায়গা তো, এই পরিবেশটা ছেড়ে যেতে ইচ্ছে করছে। রাতে ট্রেন আছে মালদা থেকে 10:50, সেই হাটে বাজারে এক্সপ্রেসই ধরবো আবার। যাই হোক, ওভারঅল অনেক কিছু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। পশ্চিমবঙ্গে এরকম প্রচুর গ্রাম রয়েছে যেখানে মানুষ কিন্তু এখনও অনেকটাই সরল, অনেকটাই নিরীহ, তারা বসবাস করে মিলেমিশে। সেটাই গ্রামে এসে বুঝতে পারলাম। বলি, পুরী দীঘার সানসেট তো অনেক দেখেছেন, আজকে আপনাদের দেখাবো মালদার সানসেট। হ্যাঁ বন্ধুরা, আলাদা কিছু নয়, কিন্তু ভীষণ সুন্দর সানসেট। বিকেলে এসছি, আজ যেহেতু ফিরে যাব, আপনাদের একটু সানসেটটাও দেখাই। ভালো লাগলো আপনাদের সঙ্গে, তাই ভিডিওটা শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে আর নতুন একটা জায়গায়। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আজ তাহলে আসি।